আসসালামু আলাইকুম। বন্ধুরা, তোমরা কি ভাবতে পারো আকাশ থেকেও স্বর্ণ চুরি হতে পারে? তাও আবার এক ভরি দুই ভরি নয়, পুরো 10 টন স্বর্ণ। যেটা আমরা ভাবতেও পারি না সেটা করে দেখেছে কিছু চোর। আজকে আমরা এমনই একদল জিনিয়াস চোরদের মাস্টার মাইন্ড প্ল্যান করা চুরির কাহিনী শুনবো। 2024 সালে রিলিজ হওয়া এই অসাধারণ মুভির নাম হলো লিফট। এটি মূলত একটি অ্যাকশন থ্রিলার মুভি। চলুন তাহলে জেনে নিই কিভাবে তারা এত সেফটির মধ্যে রাখা 10 টন স্বর্ণ আকাশে উড়ন্ত প্লেন থেকে চুরি করল। মুভি শুরু হয় ভ্যানিস নামক একটি শহর। সেখানে আজকে একটি সেমিনারের আয়োজন করা হয়। সেখানে বিশ্বের ধনী ব্যক্তিরা আসে অনেক দূর থেকে। সেখানে সবাই মাস্ক পরে অংশগ্রহণ করে। সেখানে বিভিন্ন দামি দামি জিনিস নিলামি করা হবে। এবার আমরা সাইরাস নামের একজন ব্যক্তিকে দেখতে পাই। সকলের মতন সেও এই প্রোগ্রামে আসে, অংশগ্রহণ করে। এই প্রোগ্রামে অনেক ক্যামেরা লাগানো ছিল, এমনকি পুলিশেরাও এখানে পাহারা দিচ্ছিল। গোপনে গোপনে পুরো প্রোগ্রামটির উপর নজর রাখছিল ইন্টারপোলের পুলিশ আবে। আবে এখানে ক্যামেরার মাধ্যমে সাইরাস এবং তার পুরো টিমের উপর নজর রাখছিল। আবে সাইরাসকে আগে থেকে চিনত। আবে জানতো সাইরাস এখানে চুরির মিশন নিয়ে এসেছে। এবার প্রোগ্রামটির নিলামের কার্যক্রম শুরু হয়। সেখানে একটি প্রাচীন পেন্টিং নিলামে উঠালে বিরাট ধনী একজন ব্যক্তি 2 কোটি টাকা দিয়ে সেটা কিনে ফেলে। তখন সাইরাসের টিমের সদস্যরা মিলে সেই পেন্টিংটাকে চুরি করে ফেলে। তাদের এই প্রোগ্রামটি লন্ডনে লাইভ টেলিকাস্ট করা হচ্ছিল। ভেনিসের পাশাপাশি লন্ডনের মানুষরাও এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। এবার সেখানে একটি টেকনোলজি সম্পূর্ণ ডিভাইস আনা হয়, যেটা মাস্কের আকারে বানানো ছিল। এটা ছিল এনটি নামক একজন লোকের। এই ডিভাইসের নাম ছিল এনএফটি। এই এনএফটিতে প্রায় 200টার উপরে ক্যামেরা লাগানো ছিল। এর মধ্যে অনেক শক্তিশালী এআই সিস্টেম আছে, যেটা যে কোনো ছবিকে এআই দিয়ে পেন্টিংয়ে কনভার্ট করতে পারে। তখন সাইরাস সেখানে এই ডিভাইসটিকে কেনার জন্য দাম বলে। অন্যরাও তার সাথে সাথে দাম বলা শুরু করে। সেই ডিভাইসের দাম যখন 2 কোটিতে উঠে, তখনই সাইরাস সেখানে 2.5 কোটির দাম দেয়। ঠিক তখনই সাইরাসের টিমের সদস্য মিসু তার হাতে থাকা বাটনটি প্রেস করে। এতে সঙ্গে সঙ্গে সেখানে ইমার্জেন্সি অ্যালার্ট শুরু হয়। সেখানে সবাই ভয় পেয়ে বাইরে চলে যেতে লাগে। এই সুযোগে সাইরাস সেই ডিভাইসটির মালিক এন্ডির কাছে আসে, আর এই ডিভাইসটি সাইরাসের কাছে 2 কোটি দিয়ে বিক্রি করতে বলে। প্রোগ্রামটি যেহেতু নষ্ট হয়েছে, তাই এই ডিভাইসটির দাম এখন কমে যাবে। আর পরবর্তী প্রোগ্রামে শুরু হওয়ার আগেই এই ডিভাইসের পরবর্তী অন্য একটা কপি চলে আসবে। তাই 2 কোটি দিয়ে এই ডিভাইসটি বিক্রি করা হবে বুদ্ধিমানের কাজ। এইসব কথা যখন এনটিকে বললে, এনটি এইসব কথা শুনে তখন রাজি হয়ে যায়। অন্যদিকে সাইরাসকে দেখতে না পেয়ে আবি সেই প্রোগ্রামে আসে। সিকিউরিটি তখন তাকে বলে এখানে অনেক সমস্যা হয়েছে। এন্টির মাস্ক দেখতে পেয়ে আবে বুঝে যায় সাইরাস এন্টিকে কিডন্যাপ করে নিয়ে গেছে। অন্যদিকে লন্ডনে সাইরাসের টিমের সদস্য মাইগনাস সেখানে স্টোরেজের থেকে বিক্রি হওয়া সেই 2 কোটি টাকার পেন্টিং চুরি করে ফেলে। সেই পেন্টিংটিকে ফোল্ড করে একটি ছোট্ট কন্টেনারে ঢুকিয়ে দেয়, আর সেটা সোজা পানিতে ফেলে দেয়। এবার সাইরাসের টিমের আরেক সদস্য লোকিকে দেখি একটি বাটনে ক্লিক করলেই সেই কন্টেনারটি পানির উপরে ভেসে আসে। লোকি সেটা উঠিয়ে নেয়। ভাইরে ভাই, চুরি করতে গেলে কত আপডেট হইতে হয়। আচ্ছা, অন্যদিকে আমরা আবেকে দেখি যে সাইরাসদের খুঁজছিল। সাইরাসদের বোটে উঠতে দেখে আবিও একটা বোটে উঠে যায়। তাদের পিছু নেওয়া শুরু করে। আবি কাছ থেকে বাঁচতে মিশু সেখানের ওয়াটার কন্ট্রোল সিস্টেমটি হ্যাক করে ফেলে, আর সঙ্গে সঙ্গে সেখানকার ওয়াটার ব্যারিয়ারকে অ্যাক্টিভ করে দেয়। যখন তারা সেই ব্যারিয়ারটা পার হয়, ঠিক তখনই ব্যারিয়ারটি তারা উঠিয়ে দেয়, যাতে আবি তাদের আর ধরতে না পারে। মুভির আগামাতা একটু বুঝতে কষ্ট হচ্ছে, কারণ মুভিটা সায়েন্স ফিকশন মুভি। তো যে যে জটিল নাম সেগুলো বোঝাটাও খুব কষ্ট। তাই মুভিতে তো আমরা চলে এসেছি সাইরাসের টিমের একটা পরিচয় দিয়ে নিই। ক্যামিলা হলো একজন প্রফেশনাল পাইলট। মিশু হলো প্রফেশনাল হ্যাকার। ম্যাগনাস লকার খুলতে খুবই এক্সপার্ট। আর লোকি হলো একজন ইঞ্জিনিয়ার। আচ্ছা, এবার আমরা দেখি সাইরাসের বিশাল বড় জাহাজে করে চলে এসেছে। সে এসে এনটিকে 2 কোটি টাকা দিয়ে দেয়। রাতে তারা খুব পার্টি করে। অন্যদিকে আবি সিসিটিভি ফুটেজ চেক করা শুরু করে। চেক করতে করতে একজনকে দেখে যে ল্যাংড়া হওয়ার নাটক করছিল। আবি তাকে ধরার জন্য নির্দেশ দেয়। এদিকে সব জায়গায় নিউজ দিচ্ছিল যে এনএফটির ক্রিয়েটর এনটি কিডন্যাপ হয়ে গিয়েছে। সকালে
এন্টি জানতে পারে যে নিউজে এসেছে যে কিডন্যাপ হয়ে গিয়েছে সে। তখন সাইরাস তাকে শান্ত হতে বলে আর বলে মোনালিসার পেন্টিং চুরি হওয়ার পরেই তার দাম বেড়ে যায়, ঠিক তেমনি তোমার এনএফটির দাম 2 কোটি থেকে এখন বেড়ে 80 কোটি হয়ে গিয়েছে। আমরা তোমাকে 50% টাকা দিয়ে দেব। এতে এন্টি খুব খুশি হয়ে যায়, সেও তাদের সাথে পার্টি করা শুরু করে। কিছুক্ষণ পর সাইরাস সেখানে জিজ্ঞেস করে তাদের টিমের আরেকজন মেম্বার ড্যান্টন কোথায়। অন্যদিকে আমরা ড্যান্টনকে দেখি যে কিনা আবির সামনে বসেছিল। আবি তখন ড্যান্টনকে সাইরাস সম্পর্কে প্রশ্ন করছিল যে সাইরাস এখন কোথায়। ঠিক এমন সময় আবির কাছে একটি পার্সেল আসে, যেটা তাকে সাইরাস পাঠিয়েছিল। এই পার্সেল দেখে আমরা বুঝতে পারি এক সময় সাইরাস এবং আবির মধ্যে সম্পর্ক ছিল। যখন থেকে আবি জানতে পারে সাইরাস একজন চোর, ঠিক তখন থেকে আবি তাদের সম্পর্ক শেষ করে দেয়। আর তখন থেকে সাইরাসকে ধরার চেষ্টা করে যাচ্ছে। এর পরের সিনে আমরা দেখি আবির সিনিয়র অফিসার হাসলে তাকে ডাকে এবং তার রুমে আসতে বলে। হাসলি তখন মাফিয়ার জর্গান সম্পর্কে আবিকে জিজ্ঞাসাবাদ করে। আবি বলে জর্গান শেয়ার মার্কেটে অনেক পপুলার, এমনকি ব্ল্যাক মার্কেট থেকেও অনেক চোরাই মাল কিনে। হাসলি বলে জর্গান সম্পর্কে আমরা আরো অনেক ভয়ানক কিছু তথ্য পেয়েছি। কিছুদিন আগেই নিউজিল্যান্ডের একটা প্ল্যান ক্যাশ করিয়ে 180 জন মানুষকে মেরে ফেলে জর্গান। জর্গান আসলে টাকা দিয়ে মানুষ ভাড়া করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ঘটে। এতে করে সেই জায়গার কোম্পানির শেয়ারগুলো কমে যায়। জর্গান তা কম দামে কিনে নেয় আর পরে তা অনেক বেশি দামে বিক্রয় করে। বেশ কয়েক মাস ধরে আর্থার নামক এক ব্যক্তি জর্গানকে ফলো করছে। আমরা তার থেকে জানতে পেরেছি যে নতুন এক জায়গায় জর্গান বন্যা আনবে আর তার জন্য সে লেবেথনকে 10 টন সোনা দেবে। তাই আমাদেরকে সাইরাসের সাহায্যে সেই স্বর্ণ চুরি করতে হবে। তারপর আবি চলে যায় সাইরাসের কাছে। আবি সাইরাসকে বলে আমি তোমার জন্য অনেক বড় একটা ডিল নিয়ে এসেছি। তখন সাইরাস ডিল সম্পর্কে জানতে চায়। আবি তখন বলে তোমাকে আমাদের এজেন্সির জন্য বিমান থেকে প্রায় 10 টন স্বর্ণ চুরি করতে হবে। তখন সাইরাস জানতে চায় এই স্বর্ণগুলো কার। তখন আবি তাকে জানায় এগুলো হলো জর্গানের। জর্গানের নাম শুনতেই সাইরাস সঙ্গে সঙ্গে মানা করে দেয়, কারণ জর্গান মানুষ মারতে একবারও ভাবে না। সাইরাস যখন রাজি হচ্ছিল না তখন আবি তাকে ব্ল্যাকমেল করে। সে তাকে বলে তোমার ড্যান্টন নামের যে বন্ধু বা তোমার টিমমেট আছে তাকে আমাদের কাছে বন্দি আছে, আর তার কাছ থেকে আমি তোমার সম্পর্কে এবং তোমার টিমের সম্পর্কে প্রমাণ খুঁজতে পেরেছি। তাই তুমি যদি রাজি না হও তাহলে তোমার পুরো টিম সহ তোমাকে জেলে বন্দি করে দেব। এই কথা শুনে সাইরাস তখন রাজি হয়ে যায়। পরের দিন সকালে সাইরাস তার পুরো টিমকে ডাকে আর সে তাদেরকে এই মিশন সম্পর্কে জানায় আর বলে তোমাদের সবাইকে 10 টন স্বর্ণ এখন চুরি করতে হবে। পরে যখন সবাই জানতে পারে এই স্বর্ণ জর্গানের, সবাই তখন সঙ্গে সঙ্গে মানা করে দেয়। তারপর তাদের কুকীর্তির এভিডেন্স ইন্টারপোলের কাছে আছে এই কথা শোনা মাত্রই সবাই এই মিশনের জন্য রাজি হয়ে যায়। এরপর আবে তাদেরকে পুরো প্ল্যানটি বলতে থাকে। আবি বলে প্রথমে ব্যাংক থেকে 10 টন স্বর্ণ একটি ইলেকট্রনিক লকারে রাখা হবে, পরে সেটা একটা ট্রাকে রাখা হবে যেটা পুরোপুরিভাবে পাসওয়ার্ড ও গার্ড দ্বারা সুরক্ষিত। তারপর সেটা বিমানের সাথে যুক্ত করে বিমানে সেফলি সেটাকে রাখা হবে। আর এরই মধ্যেই আমাদের সেই স্বর্ণটাকে চুরি করতে হবে। পরে সাইরাস সবাইকে চুরি কিভাবে করা যায় সে নিয়ে ভাবতে বলে। এর পরের সিনে আমরা দেখি ইন্টারপোলের সেই গুপ্তচর ধরা পড়ে গিয়েছে। পরে জর্গানকে সব জানানো হলে জর্গান বলে তাকে মেরে ফেলতে আর তার বডিকে কুকুরকে খাইয়ে দিতে। এরপর সাইরাস বলে সোনাগুলো ব্যাংক থেকে প্লেনে পৌঁছানোর আগে সোনা চুরি করা ইম্পসিবল, তাই আমরা প্লেনে চুরি করব। এমনকি আমরা পুরো গোটা প্লেনটিকেই চুরি করে ফেলব। এতে সবাই শকড হয়ে প্রশ্ন করে একটা গোটা প্লেন চুরি করব কিভাবে। সাইরাস বলে এটার জন্য আমাদের আরো একটা প্লেনের ব্যবস্থা করতে হবে। এরপর সাইরাস আর আবে প্লেন নিতে মেলসনের কাছে চলে যায়। মেলসন তাদেরকে দামি একটি প্লেন দিতে চাচ্ছিল না। মেলসন তাদেরকে বলে এই প্লেনটি উড়ানো নিষিদ্ধ, কিন্তু তারপরও সে লুকিয়ে লুকিয়ে এটিকে উড়াচ্ছিল। এই সুযোগ নিয়ে আবি বলে আমি একজন ইন্টারপোলের অফিসার, তুমি বেআইনিভাবে প্লেন চালাচ্ছ, এর জন্য তোমাকে জেল হতে পারে। এই কথা শোনা মাত্রই বাধ্য হয়ে যায় মেলসন তাদেরকে একটি প্লেন দিতে। পরে সাইরাস সবাইকে চুরি কিভাবে করা যায় সে নিয়ে ভাবতে বলে। এরপর তাদেরকে মেলসন ফিচার্সগুলো সম্পর্কে বলতে থাকে। প্লেনের নিচে এলইডি স্ক্রিন আছে যেটা দিয়ে যে কোনো কিছু দেখানো যায়।
এবার তারা সবাই প্লেনটি একটি গোডাউনে নিয়ে চলে আসে। এখানে তারা প্লেনটিকে মডিফাই করে স্বর্ণবাহী প্লেনে রূপান্তর করার চেষ্টা করছিল, যাতে রাডার সিস্টেম এই প্লেনটিকে ডিটেক্ট করতে না পারে। এবার ওই লকারের পাসওয়ার্ড খোলার জন্য ম্যাগনাস একটা মেশিন বানায়, যেটা লেজার দিয়ে কাজ করবে। ক্যামিলা প্লেন চালানোর প্র্যাকটিস করতে থাকে, সেই স্বর্ণবাহী প্লেনটির নিচে অ্যালাইন করে সে যাতে উড়াতে পারে। ক্যামিলা প্লেনটিকে অ্যালাইন করার পর মিশু স্বর্ণবাহী প্লেনের রাডার সিস্টেম হ্যাক করে ফেলবে, আর সেখানে একটি ড্রোন বসিয়ে দিই। ড্রোনটি থাকবে আমাদের প্লেনের সিস্টেমে, তাই কন্ট্রোল রুম এই ড্রোনটিকে দেখতে পাবে। এতে কন্ট্রোল রুম বুঝতেও পারবে না, আর আমরা স্বর্ণবাহী প্লেনটিকে গায়েব করে দিব। এরপর মিশু সবাইকে জানায় সে এখানকার ড্রোনটি তৈরি করে ফেলেছে, কিন্তু সেটা প্লেনে ঢুকতে দিবে না। তাই বলে সেই ড্রোনটিকে পার্টে পার্টে ভাগ করে মিশু, যাতে সবাই একটু একটু করে পার্ট নিয়ে যেতে পারে প্লেনে। মিশু বলে কন্ট্রোল রুমের আমাদের কাজ সামলানোর জন্য একজন লোক লাগবে। তখন আবে বলে তার চেনা একজন লোক আছে যে কন্ট্রোল রুমের সিগন্যাল সামলাতে পারবে। এরপর আবি তখন সাইরাসকে নিয়ে হ্যারির কাছে যায় এবং অফার করে কন্ট্রোল রুমের কাজটি সামলানোর জন্য। সাইরাস তাকে $10 লাখ অফার করার জন্য হ্যারি তখন সেই কাজে রাজি হয়ে যায়। কিন্তু দেখতে দেখতে তাদের মিশনের দিন চলে আসে। আবি আর সাইরাস একটা কাপল সেজে যাত্রী হিসেবে সেই প্লেনে উঠে পড়ে। তারা বিজনেস ক্লাসে ওঠে, এর পরের তলায় ইকোনমি ক্লাস, সেখানেও কয়েকজন উঠে, আর সবার নিচের তলায় ছিল স্বর্ণ। তারা সবাই তাদের মিশনের জন্য রেডি হয়ে গেলেই সাইরাস জানতে পারে যে একজন টিম মেম্বার তাদের ধোঁকা দিয়েছে, অর্থাৎ লুকি তাদের মিশনে আসেনি। এদিকে মিশু রেডি রাডার সিস্টেম হ্যাক করার সময় জানতে পারে যে তাদের আশেপাশে জর্গানের লোক রয়েছে। 2জন বিজনেস ক্লাসে ও 3জন ইকোনমি ক্লাসে আছে। বিমানটি যখন চালু হয় তখন সাইরাসের টিম মেম্বার একে একে বাথরুমে যায়, আর ডিভাইসের টুকরোগুলো তাদের কাছে ছিল, তারা সেটা বাথরুমে একটা সুরক্ষিত জায়গায় রাখে। আবে তারপর সেই ডিভাইসটিকে সেট আপ করার চেষ্টা করতে থাকে, কিন্তু তাড়াহুড়ো করে পার্টসগুলো জোড়া লাগাতে গিয়ে আবির হাত থেকে ডিভাইসটি নিচে পড়ে একেবারে টুকরো টুকরো হয়ে যায়। ততক্ষণে সাইরাসও বাথরুমে ঢুকে। সাইরাস তখন ডিভাইসের টুকরোগুলোকে একত্রিত করার চেষ্টা করে। এরপর আমরা ক্যামিলাকে দেখি ও একা একাই প্লেনটি উড়ানো শুরু করে। প্লেনটি স্বর্ণবাহী প্লেনের কাছে আসতে কন্ট্রোল সিস্টেমে ডিটেক্ট হয়। পরে সেখানে প্রবলেম দেখা যায়, রাডারে সমস্যা হয়েছে বলে হ্যারি। ততক্ষণে সাইরাসও ডিভাইসটিকে জোড়া লাগাতে সক্ষম হয়, আর ক্যামিলা অনেক কষ্টে তার প্লেনটি স্বর্ণবাহী প্লেনের সাথে অ্যালাইন করে ফেলে। এরপর সাইরাস সেই ডিভাইসটি তাদের বানানো প্লেনে লাগিয়ে নেয়, আর মিশু রাডার হ্যাক করে ফেলে। তাই কন্ট্রোল সিস্টেমে একটা রাডার দেখায়, এতে সিনিয়র অফিসারও সন্তুষ্ট হয়ে যায়। পরে প্লেনের পাইলটদেরকে আমরা দেখি, যাদেরকে কন্ট্রোল রুম থেকে হ্যারি বলছিল তাদের সামনের রাস্তার অবস্থা ভালো না, তাই আপনারা কাছের কোনো এয়ারপোর্টে ল্যান্ড করুন। তাই পাইলট ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের ডিসিশন নেয়। পাইলটের প্ল্যানের মধ্যে যাত্রীদের উদ্দেশ্য করে বলে সামনের আবহাওয়া খারাপ হওয়ার কারণে তারা অন্য একটি এয়ারপোর্টে ল্যান্ড করবে। এই কথা শুনে জর্গানের লোকেরা বুঝতে পারে এখানে কোনো না কোনো ঝামেলা রয়েছে, তাই আর দেরি না করে বন্দুক বের করে তাদের সেই লকারের কাছে যেতে শুরু করে। এইটা সাইরাসের টিমরা দেখে পেয়ে পরে ম্যাগনাস একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে সেই লকারের কাছে চলে যায়। মিশু ম্যাগনাসের সাথে কন্ট্যাক্ট করে কিছু পাসওয়ার্ড হ্যাক করে লক খোলার জন্য, আর মাইনাস তার কাজ করে। জর্গানের লোকদের আটকানোর জন্য সাইরাস তাদের সাথে ফাইট করতে শুরু করে দেয়। লকারটি আধুনিক যন্ত্রপাতি দিয়ে লক করার থাকায় মাইগনাস সেই লকারটা খুলতে একটু সময় লেগে যায়। ততক্ষণে সেখানে জর্গানের লোকেরা চলে আসে আর তাদেরকে বন্দি বানিয়ে ফেলে। পাইলটদেরকে ওরা জর্গানের দুর্গম এলাকার ল্যান্ডিং করার জন্য পাইলটরা অনেক কষ্ট করে রিস্ক নিয়ে সেখানে ল্যান্ডিং করে। তারপর ক্যামিলাও সেখানে ল্যান্ডিং করে। ততক্ষণে জর্গানের লোকেরা জর্গানকে কল করে সব বিষয়ে জানিয়ে দেয়। তখন জর্গান বলে, ও আচ্ছা, তাই তো বলে প্লেনের বদলে এখন ড্রোন কেন ল্যান্ডিং করেছে। জর্গান ওদের সবাইকে তার কাছে নিয়ে আসতে বলে। এরপর জর্গানের লোকেরা তাদের স্বর্ণ আর সাইরাসের পুরো টিমকে সাইরাসের প্লেনে উঠিয়ে দেয়, আর তারা জর্গানের কাছে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়ে। তখন ক্যামিলা ওদেরকে বলে আমাদেরকে ইন্টারপোলের লোকেরা খুঁজতে আসবে, কিন্তু এতে জর্গানের লোকেরা ভয় পায় না, কারণ ওদের বিমানে কোনো রাডার সিস্টেম নেই। তাদের ট্র্যাক করার জন্য একটা দুর্গম জায়গায় হাসলি সাইরাসদের জন্য ওয়েট করছিল। পরে তারা জানতে পারে সাইরাসরা ধরা পড়ে গেছে। এরপরে দেখি সাইরাসরা চলতে শুরু করেছে। ক্যামিলা চালাকি করে প্লেনটিকে উল্টাপাল্টাভাবে চালায়
এতে প্লেনের বিভিন্ন অংশ বাতাসের সংস্পর্শে আসে। প্লেনের উপরে দেয়া শিল খুলে গেলে প্লেনটি রাডার সিস্টেমে দেখতে পাওয়া যায়। তাতে করে হাসলে তাদের প্লেন দেখে হেডকোয়ার্টারে বলে দেয় যাত্রীবাহী প্লেনটি হাইজ্যাক হয়ে গেছে, তাই ফাইটার প্লেন পাঠানো হয় তাদের কাছে। অন্যদিকে জর্গানের বাড়িতে লেভিথন আগে থেকেই ডিল করতে থাকে। লেভিথন সব জানতে পেরে যায় প্লেন হাইজ্যাক সম্পর্কে। তখন জর্গান বলে, সমস্যা নেই, আমরা তাদেরকে ধরে ফেলেছি। অন্যদিকে ফাইটার প্লেনটি যখন তাদের প্লেনের কাছে পৌঁছায়, তারা জানতে পারে যে এইটা সেই যাত্রীবাহী বিমান না, তাই অজানা হওয়ায় তারা সেই প্লেনটিকে অ্যাটাক করতে চেয়েছিল। এটা বুঝতে পেরে ক্যামিলা সেই প্লেনটিকে উল্টো করে দেয়। সেখানের লেখা দেখে তারা বুঝতে পারে এই প্লেনটি সিভিলিয়ানদের, তাই ফাইটার প্লেনটি চলে যায়। প্লেনের ভিতরে সাইরাস আর জর্গানের লোকেরা লড়াই করছিল। এতে তার প্লেনের একটা ইঞ্জিন নষ্ট হয়ে যায়। পরে সাইরাস আর আবি মিলে সেই প্লেনটিকে হ্যান্ডেল করার চেষ্টা করছিল। সেই প্লেনটি আউট অফ কন্ট্রোল হয়ে ল্যান্ডিং করছিল জর্গানের নিজস্ব বাড়ির সামনে। প্লেনটি শেষমেশ জর্গানের বাড়ির একেবারে সামনে এসে থেমে যায়। জর্গানের লোকেরা তাদের বন্দি বানিয়ে ফেলে। সাইরাসের মনে পড়ে যায় প্লেনে যে এনএফটির ক্যামেরা আছে, সেটা সাইরাস চালু করে দেয়। পরে লেভিথন সেখানে থেকে স্বর্ণ নিয়ে চলে যেতে লাগে আর তাকে বলে তাদের কাজও আর সে করবে না। এতে জর্গান সেখানে লেভিথনকে মেরে ফেলে। এরপরেই ইন্টারপোলের পুলিশরা সেখানে চলে আসে। তখন জর্গানকে শব্দ সাইরাসের উপর চাপিয়ে দেয়। তখনই সাইরাস প্লেনের সেখানের এলইডি জর্গানের ভিডিওটি চালিয়ে দেয়। পরে তারা জর্গানকে নিয়ে যায়। পরে আবিতার ইন্টারপোলের সিনিয়রের ধোঁকা বুঝতে পেরে ইন্টারপোল ছেড়ে দেয়। পরের সিনে আমরা দেখি সাইরাস আর আবে একটা সমুদ্রের ধারে যাচ্ছিল। এখানেই আসে আসল টুইস্ট। পরে দেখা যায় প্লেনে যাওয়ার আগের দিন মাইগনাস লোহার বারকে স্বর্ণের আকারে সাজায় আর প্লেনে লোড করায়। মাইগনাস যখন লকার খুলে দিল, তখনই সে লোহার বারকে রিপ্লেস করে দেয় স্বর্ণের বারের সাথে, আর অরিজিনাল গোল্ডকে কন্টেনারে করে সমুদ্রে ফেলে দেয়। আর লকি সেটাকে কন্ট্রোল করে সমুদ্রের পাড়ে নিয়ে আসে। সমুদ্রের পাড়ে পুরো টিম মেম্বার চলে আসে। পরে আবি বাটনে ক্লিক করতেই সেই স্বর্ণভর্তি কন্টেনারটি ভেসে ওঠে পানির উপর থেকে। তারা সেখানে সব স্বর্ণ ভাগাভাগি করে নেয়। এভাবেই তারা আবারও তাদের প্ল্যানে সফল হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মুভি এক্সপ্লেনেশন এখানেই শেষ। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যদি তোমরা আমার এই মুভি এক্সপ্লেনেশন শুনে থাকো, তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে আমার পাশে থাকবে। আসসালামু আলাইকুম।